মাগো তোমার মতো এমন করে আর কেউ ভালোবাসে না। মাগো তোমার মতো এমন করে আর কেউ ভালোবাসে না। সারা পৃথিবী বলে যোগ্যতা আছে কি বলো, সারা পৃথিবী বলে যোগ্যতা আছে কি বলো। মাগো তোমার মতো এমন করে আর কেউ ভালোবাসে না। সারা পৃথিবী বলে যোগ্যতা আছে কি বলো, সারা পৃথিবী বলে যোগ্যতা আছে কি বলো। মাগো তোমার কাছে যোগ্যতা সার্টিফিকেট দেয়া লাগে না। এই পৃথিবীর সব সম্পর্ক মাঝে স্বার্থে করা হিসাব, স্বার্থে একটু আঘাত লাগলে সম্পর্ক ভেঙে চুরমার। একজনই আছো তুমি মা, ভালোবাসো স্বার্থ ছাড়া। একজনই আছো তুমি মা, ভালোবাসো স্বার্থ ছাড়া। মাগো তোমার মতো এমন করে আর কে ভালোবাসে না। অলরেডি আপনারা দেখে নিলেন যে কে আজ ইভানের নিমন্ত্রণে, মানে আমার নিমন্ত্রণে সংবাদ প্রকাশের স্টুডিওতে আছেন। আর তার যোগ্যতা নিয়ে আমার বলার আলাদা করে কিছু নাই। এই মুখ, এই চেহারাটাই যথেষ্ট। যোগ্যতার কথা বললে কি বলবো, আমরা অভিনয় শিল্পী হিসেবে তাকে জানি, এখন গান গাইতে তাকে দেখছি, নিজে গান লিখছেন। এর বাইরে অনেক কিছু হয়তো অনেকে নাও জানতে পারেন। চমৎকার মানুষ তিনি, সেটা দেখলেও বোঝা যায়। তিনি সামনে পরিচালনায়ও আসছেন, সেটা প্রকাশ্যে তিনি বলছেনও। এবং অনেকেই আনন্দ খালেদ সম্পর্কে বলেন যে একটা শিশুর মতন মানুষ। আমি সাক্ষী দিচ্ছি, তিনি সত্যিকার অর্থেই শিশুর মতন একজন মানুষ। আরো কিছু যোগ্যতা তার বা ভালো লাগা, সেই সব কিছু আমাদের যেই ইভানের নিমন্ত্রণে এই আড্ডায় তুলে আনবো। আপনারা আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা করছি। আমি ইভান আপনাদের সাথে আছি। আনন্দ ভাই, স্বাগত আমার আড্ডায়। অনেক ভালো লাগছে ইভান ভাই, বিশেষ করে আপনার সাথে যে আড্ডা দিচ্ছি। আমি আসলে অপেক্ষা করি যে কখন আপনার সাথে আড্ডা দিব, কারণ অভিনয় তো একসময় সিরিয়াসলি করেছি, এখনো করছি। অভিনয়ের প্রতি আপনার যে ডেডিকেশন, এটা আমাকে মুগ্ধ করে। অনেকে জানে না যে ইভান ভাই কলকাতায় আপনি একটা কোর্স করছেন, বছরব্যাপী একটা কোর্স, বিশ্বরূপ বিশ্বাস ওনার কাছে। এবং এই ব্যাপারটা আমাকে খুব মুগ্ধ করেছে যে আপনার যে সিরিয়াসনেস, আপনার যে একাগ্রতা অভিনয়ের প্রতি, এটা থেকে আমিও শিখি। এবং এরকম একজন মানুষ যিনি একটা অনুশীলনের মধ্যে দিয়ে যাচ্ছেন, একটা চর্চার মধ্যে দিয়ে যাচ্ছেন, তার সঙ্গে থাকলে আসলে অনেক কিছু শেখা যায়। আর আমরা তো জানি, বিশেষ করে আমি নিশ্চিত আপনি কিছুদিনের মধ্যে একজন বড় চিত্রনায়ক হয়ে যাবেন, তখন আপনাকে আর পাওয়া যাবে না। তাই এখন আসলে মানে যত আপনার সান্নিধ্য পাওয়া যায়, আপনার কোম্পানি পাওয়া যায়, এটা নিয়ে ব্যস্ত থাকি। আমার মনে হয় আপনার হাতে আমি ইউকেলেলেটা দিয়ে দিই, অনুষ্ঠানটা কে হোস্ট আর কে গেস্ট আমি না ভুলে যাচ্ছি। আজকের আড্ডা আপনাকে নিয়ে কথা বলবো। এবং শেখার কথা যদি বলি, আমরা আসলে একজন আরেকজনকে এরকম ওয়ার্ম ফিলিং দিতে থাকলে দিতেই পারবো সারাদিন। কত কিছু আমি আপনার কাছ থেকে শিখি বা শিখেছি। একটা কাজ দিয়ে, ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি। আমরা সম্প্রতি একটা কাজ করলাম রুবেল হাসান ভাইয়ের পরিচালনায়, হৃদয় জুড়ে। 2022-এর এই ভালোবাসা দিবসে কাজটা মুক্তি পাচ্ছে ক্লাব 11-এ এবং একটি টেলিভিশন চ্যানেলে। সেখানে শ্রীমঙ্গলে গিয়ে আমি আপনাকে নতুন ভাবে আবিষ্কার করলাম। ছোট্ট করে সেই গল্প শুনে আমাদের মূল আড্ডায় যাব, যে সেখানে আপনি ধ্যান নিয়ে কথা বলছিলেন এবং আমরা একই রুমে ছিলাম। এই যে নতুন করে আপনাকে আমার আবিষ্কার করা, এটা কিন্তু অনেকে জানে না। যে নাটকের একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা হচ্ছে আমাদের নাট্যকার যে মেজবাউর রহমান সুমন, উনি ওনার বিয়ের পরে হানিমুনে গিয়েছিলেন। মেজবাউদ্দিন সুমন, সরি আমি ভুল বলেছি, মেজবাউদ্দিন সুমন। আমাদের নাট্যকার মেজবাউদ্দিন সুমন ভাইয়ের বিয়ের পরে উনি শ্রীমঙ্গলে হানিমুনে যান এবং এই জায়গাটাকে উনি ভালোবেসে ফেলেন এবং একটা স্ক্রিপ্ট লেখেন। কিন্তু মানে প্রজেক্টটা এত ব্যয়বহুল একটা প্রজেক্ট, এত এক্সপেন্সিভ যে কেউ করার সাহস পাচ্ছিল না। আমাদের রুবেল হাসান ভাই ডিরেক্টর, উনি সাহস করে এগিয়ে আসলেন যে, এবং আরেকজন মানুষকে ধন্যবাদ, যে আকবর হায়দার মুন্না ভাইকে ধন্যবাদ। এবং রুবেল ভাই বললেন যে আপনি বাজেট নিয়ে ভাববেন না, আমি এটা করব। খুব এক্সপেন্সিভ প্রজেক্ট, কারণ আমরা, আপনার মনে আছে 4 দিন ছিল, আরো 2 দিন, মোট 6 দিন শুটিং হয়েছে। এবং শ্রীমঙ্গলে থাকা, ওখানে গিয়ে শুটিং করা, আমাদের যে 1 ঘন্টা নাটকের বাজেট, মানে চা বাগান, পাহাড়
এবং সেখানে ক্যাম্পফায়ার করা, রাতে বারবিকিউ করা। আমার মনে হয় আমাদের সম্মানিত দর্শকরা জানেন যে আমাদের 1 ঘন্টার নাটকের বাজেট কত। তো এই বাজেটে আসলে এরকম ব্যাপক অ্যারেঞ্জমেন্ট নিয়ে একটা কাজ করা, এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং এবং বাজেটের পয়েন্ট অফ ভিউ থেকে খুব একটা দুঃসাহসিক কাজ। রুবেল ভাই সাহস করে এগোলেন, তাই সুমন ভাইয়ের স্বপ্নটা পূরণ হলো যে ওনার যে স্ক্রিপ্টটা ওনার হানিমুনে যে বা তারপরে গিয়ে লেখা, এবং উনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন যে উনি হানিমুনে যাওয়ার পর আরো বহুবার ভাবিকে নিয়ে শ্রীমঙ্গলে গিয়েছেন, ওনার ড্রিম প্রজেক্ট ছিল তা। এবং আমাদের অপূর্ব ভাইয়ের কথা বলতে হয়, অপূর্ব ভাই যেভাবে এগিয়ে এসেছেন, আমাদের অপূর্ব ভাই তো একজন সুপারস্টার, এবং উনি কিন্তু খুব হার্ট এন্ড সোল দিয়ে ট্রাই করেছে প্রজেক্টটা যাতে হয়, আমরা সাক্ষী। এবং ওনার একটা বিশাল ভূমিকা আছে। উনি এভাবে যদি অভয় না দিতেন, আশ্বাস না দিতেন, সাহস না দিতেন, প্রজেক্টটা কিন্তু হতো না। যেটা হলো যে আমরা একটা রেস্ট হাউসে ছিলাম, খুব নিরিবিলি, দুই দিকে পাহাড়, দুই দিকে, এবং আমাদের সঙ্গে ছিলেন আমিনুর রহমান বাচ্চু ভাই, উনি একজন ধ্যানী মানুষ, উনি বিপাসনা করেছেন আহমেদাবাদে, কলকাতায় উনি সদ্গুরু জগ্গি বাসুদেবের যে সম্ভাবী মহামুদ্রা কোর্সটা করেছেন, ঢাকায় সিলভা মেথড করেছেন, আবার উনি পুবাইলে একটা কোর্স নিজেই করান বিপাসনার উপরে, 10 দিনের মেডিটেশন কোর্স। আমরা 3 জন এক রুমে ছিলাম, দুটো বিছানা, এক বিছানায়, এবং বাচ্চু ভাই এক বিছানায়। বাচ্চু ভাইয়ের মতো ধ্যানী একটা মানুষ যখন উনি ওনার আহমেদাবাদের গল্প বললেন, ওনার কলকাতার গল্প, তারপর ওনার যে ওই জায়গাটার নাম কি, কোয়েম্বাটোর, মানে তামিলনাড়ুর কোয়েম্বাটোরের গল্প যখন বলছিলেন, আমরা কিন্তু ঘুমাইনি। আমরা প্রথম রাতেই একদম 3:30 4টা পর্যন্ত আমরা শুধু মানে মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছি, বাচ্চু ভাইয়ের কথা শুনছিলাম। এবং আমি একটা কমেন্ট করে বসলাম যে আসলে দুই দিকে পাহাড়, চারিদিকে নিস্তব্ধ একটা পরিবেশ, সাইলেন্স, মানে যেটাকে। এবং আনন্দ ভাই আসতেই যাচ্ছিলেন না, শুটিং এর পরে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আরো 2 দিন তিনি সেখানে থেকে যাবেন এবং তিনি ধ্যান করবেন। এবং আমি বলছিলাম যেটা বিপাসনার পরিবেশ হয়ে গেছে, মানে ওশো রজনীশ আছে, উনি ধ্যানগুরু, উনি বলেছেন যে সাইলেন্স, মেডিটেশনের জন্য দরকার হচ্ছে সাইলেন্স। পরিবেশটা এমন ছিল, একদম শান্ত প্রশান্ত পরিবেশ, এবং আমি বারবার আপনাকে বলছিলাম যে চলেন আমরা বিপাসনা করি। আচ্ছা, আমরা এই গল্পটাতে একটুখানি আইস ব্রেকিং করলাম আসলে। এবার আমি আমার দর্শকদের বলতে চাই, এই ভ্যালেন্টাইন্স ডেতে এই হৃদয় জুড়ে এই টেলিফিল্মটি আসছে, আপনারা দেখবেন প্লিজ। অনেক বড় কাস্টিং, অপূর্ব ভাই, সাবিলা নূর, বাচ্চু ভাই, ইভান ভাই, আমরা সবাই আছি। আমাদের কামরুল ইসলাম শুভ ভাই, যিনি এই সময়ের একজন সেরা সিনেমাটোগ্রাফার, উনি ক্যামেরা চালিয়েছে। লোকেশনের ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ করিনি। আমি নিজে এত মোটা একটা মানুষ, আমি উঁচু পাহাড়ে উঠে গেছি, এবং ইভান ভাই আমাকে ধরে ধরে উঠেছে। এবং কেন? কারণ আমি বলছি কম্প্রোমাইজ হবে না। আমার প্রতি ভরসা রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আমি একবার ভাবছিলাম যে আল্লাহ, মানে আপনি সাহায্য করেন, আপনাকে যেন আমি সেফলি আসলে সাপোর্টটা দিতে পারি। এবং একটাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের এই কাজটা দেখবেন, আশা করি ভালো লাগবে। ওকে, আমি এবার একটু আমার ঢঙের আড্ডায় ঢুকে যাই। আমরা এখানে আড্ডাটা প্রথমত দেই হচ্ছে যে প্রত্যেকের ছোটবেলা নিয়ে কথা বলি, কিন্তু ওই ঠিক বেড়ে ওঠা, কোন স্কুলে পড়া তা না। ছোটবেলার কোন কোন জায়গাতে আপনার বিচরণ ছিল? হ্যাঁ, বেলি রোডে বড় হয়েছি। আচ্ছা, বেলি রোডে নাটক পাড়া, কিন্তু ওটা আচ্ছা মহিলা সমিতি। আপনার বাড়ি কোথায়? মানে আমি ঢাকারই ছেলে, কিন্তু আমি বেলি রোডে বড় হয়েছি। এবং নাটক পাড়া বলতে যেটা বোঝায়, এটা কিন্তু ছিল বেলি রোডে, মহিলা সমিতি, গাইড হাউস। এবং আমি এত ফরচুনেট, আমি যখন খুব ছোট ছিলাম, আমার এটা মেমোরিতে নেই, কিন্তু আমাকে আমাদের বাসায় একজন থাকতেন, উনি আমাকে, ওখানে একটা রেস্টুরেন্ট ছিল লাকি ব্রেড, বেলি রোডে, ওখানে আমাকে নিয়ে গেছে। তখন আমার বয়স 2-3-4 হবে, 2-3-4 মতো হবে, আমার মেমোরিতে নেই। এবং ওনার ভাষ্য হচ্ছে একসাথে ওই রেস্টুরেন্টে এসেছিলেন আফজাল ভাই আর ফরিদি ভাই, আর মহিলা সমিতির জাস্ট উল্টা দিকে। ওনারা হয়তো নাটক করতে এসেছিলেন বা থিয়েটারের ওনাদের রিহার্সেল করতে এসেছিলেন। এবং আমাকে যেটা বললো যে আমি তখন শিশু, আমাকে একটা গ্লুকোজ কিনে 2 জন মিলে আমাকে খাইয়েছিলেন। আহা, আমার কিন্তু সে স্মৃতি নেই, কিন্তু আমাকে আমার আত্মীয় পরবর্তীকালে শোনা যে তোমাকে নিয়ে গেছিলাম লাকি ব্রেডে, আফজাল ভাই, ফরিদি ভাই তোমাকে দেখে আদর করলেন, ছোট একটা বাচ্চা, এবং একটা গ্লুকোজ কিনে তোমাকে খাওয়ালেন। তা এটা একটা বিশাল আশীর্বাদ আমার জন্য, কারণ আফজাল ভাইয়ের সাথে পরে আমার কাজ হয়েছে। আমি ওনাকে বলেছি যে আমি ছোটবেলায় আপনি আমাকে একটা রেস্টুরেন্টে আমাকে দেখে খুব আপনার ভালো লেগেছিল, আপনি আদর করে আমাকে একটা গ্লুকোজ খাইয়েছিলেন। কিন্তু ফরিদি ভাইয়ের সাথে ওভাবে আমার আর কখনো দেখাও হয়নি, কাজও করা হয়নি। এটা আমার জন্য একটা, মানে বলে না, স্মৃতিতে নেই, আমার মেমোরিতে নেই, কারণ আমি অনেক ছোট বাচ্চা ছিলাম। কিন্তু একটা, মানে লাকি ব্রেড থেকে লাকি ইউ, এবং বাংলাদেশের সেই 2 জন লিজেন্ডের কথাই। এবং ওই সময় কিন্তু মহিলা সমিতির গাইড হাউস ছিল জমজমাট, মানে প্রতিদিন নাটক হচ্ছে, এবং মানে বিশাল একটা ব্যাপার। তখন থিয়েটার ছিল একটা আমাদের সংস্কৃতির একটা প্রাণ কেন্দ্র। এই কোন সময়টার কথা বলছেন? এটা লেট 90s। তো ওই সময় বেলি রোডের, এখনকার যে বেলি রোড দেখি, ওই সময় বেলি রোডের চেহারাটা কেমন ছিল? পরে আপনি যখন আস্তে আস্তে বড় হলেন, আপনার স্মৃতি? আমি আর থাকিনি বেলি রোডে, বড় হওয়ার পরে আমি চলে আসলাম
এদিকে, মানে আমাদের নিকুঞ্জ যেটা উত্তরার সাইডে। আচ্ছা আচ্ছা। কিন্তু বেলুড়ে আমি যাই সবসময় এখনো যাই। আমার কাছে মনে হয় যে এটা কমার্শিয়াল হয়ে গেছে। আগে যে একটা আত্মার টান ছিল, যেমন ধরেন সিদ্ধেশ্বরী স্কুল, ভিকারুন্নেসের স্কুল, তার পাশে মহিলা সমিতি মঞ্চ, মানে একটা শিক্ষা এবং সংস্কৃতির একটা মেল বন্ধন ছিল, মানে একটা। কিন্তু এখন না, খালি শাড়ির দোকান, তারপরে খালি পিঠার দোকান, খাবারের দোকান। এবং সবচেয়ে যেটা দুঃখজনক, আমি থিয়েটার আরামবাগে ছিলাম, থিয়েটার আরামবাগে 2011 পর্যন্ত ছিলাম আমি। থিয়েটার আরামবাগের যে অফিসটা আমাদের ছিল, মহড়া কক্ষ, সেটা এখন হয়ে গেছে ফখরুদ্দিন কাচ্চি বিরিয়ানি। এবং যখনই আমি ওখানে যাই আমি হতাশ হয়ে যাই যে 3 তলা একটা বিল্ডিং ছিল, 3 তলাতে ছিল আমাদের থিয়েটারের মহড়া কক্ষ, ওটা এখন হয়ে গেছে ফখরুদ্দিনের কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি আমি খুব পছন্দ করি, কিন্তু আমার মনে হয় যে একটা থিয়েটারের মহড়া কক্ষ এখন বিরিয়ানির দোকান। এটা ভাবতে আসলে মানে ধাক্কা খাওয়ার মতনই ব্যাপার এই বাণিজ্যিকরণের। এটাই আসলে সুখ বা দুঃখ দুটোই হতে পারে, আমরা জানি না। আর এছাড়া ঢাকায় ওই সময় আপনার কোন কোন জায়গায় বিশেষ করে আড্ডা কিংবা গল্প করা? আমি ভীষণ পছন্দ, আমি কণ্ঠশীলনে কোর্স করেছিলাম, কণ্ঠশীলন কোর্সটা তো টিএসসি তে, ওখানে যেতাম। ওখানে খুব, এখন যে একটা সুইমিং পুল আছে টিএসসির পিছন দিকে, ওই সুইমিং পুলের পাশে বসতাম আমরা। কিন্তু আমি কিছুদিন আগে গিয়েছিলাম, এখন জায়গাটা নষ্ট হয়ে গেছে, মানে আগের মতো নেই। কিন্তু তখন খুব প্রাণবন্ত ছিল, খুবই প্রাণবন্ত একটা জায়গা ছিল, একটা সুইমিং পুল, চারপাশে সব ছেলেমেয়েরা মহড়া করছে, শুদ্ধ উচ্চারণ শিখছে, কবিতা আবৃত্তি। কণ্ঠশীলন তো এখনো আছে? এখনো আছে। তা ওখানে খুব ভালো সময় কেটেছে। তারপরে আমি চারণী রুমে ছিলাম, চারণী রুম অ্যাক্টিং স্কুল, যেটা গাজী রাফেদ স্যারের। ওখানে আমরা একটা প্রোডাকশন করেছিলাম, জন্মসূত্র, এবং এটা আমরা ইস্কাটনে, দিলু রোডে, তারপর অনেক জায়গায় আমরা প্রোডাকশনটা করেছিলাম। তো আপনাকে দেখলে মানে অনেকের ধারণা হয় যে আপনি খেতে খুব পছন্দ করেন, হ্যাঁ? এটা কি একদম ছোটবেলা থেকেই? হ্যাঁ, মানে আমি ভীষণ খেতে ভালোবাসি। আর আমার কাছে মনে হয়েছে সবসময় যে মানুষ তো এন্টারটেইনমেন্ট খুঁজে, মানে মানুষ বিনোদন পিয়াসী, মানুষ বিনোদন চায়। খাওয়াটা সম্ভবত আমার জন্য একটা বড় বিনোদন। আচ্ছা, হ্যাঁ, এটা একটা আমার জন্য একটা এন্টারটেইনমেন্ট। কিন্তু আপনার কখনো মনে হয় না যে আপনার জীবনে কখনো যে বেলাগুলো কেটেছে, যে আমি, সবাই তো একবার না একবার জিমে যায় নিজেকে ফিট করা, 6 ফিট, বা একটা সময় গিয়ে নায়ক নায়িকাদের আমি সাঁতার কাটার চেষ্টা করেছি, সাঁতার শেখার চেষ্টা করেছি। মানে সেটা কি ফিট হওয়ার জন্য? সেটা শুকানোর জন্য। কারণ আমাকে একজন বড় ভাই বললেন যে তোমার যে শরীরে সাঁতার কাটলে তোমার লাভ হবে। সাঁতার যদি কাটো, সাঁতারে বিশেষ করে মিড সেকশন গুলো, যেগুলো পেট, ভুঁড়ি, এগুলো একটু কমে। তা আমি সেজন্য সাঁতার কাটা শিখেছি, এবং আমি মাঝে মাঝে সাঁতার কাটি, কিন্তু ওই কন্টিনিউ করা হয় না, শুটিং থাকে, নানা ঝামেলা, ওইটা ব্রেক হয়ে যায়। যদি আমি টানা 1 বছর সাঁতার কাটতে পারতাম, আমার ধারণা আমার ফিটনেস অনেক বাড়বে। আর একটা ব্যাপার বলেন আনন্দ ভাই, মানে আপনার কাছে কি কখনো এরকমটা মনে হয়েছে যে আপনার ঠিক এই অবয়বটার জন্য আপনি কাস্টিং এ কিংবা চরিত্রে কোনো ধরনের সুবিধা পেয়েছেন? যে সুবিধা ও অসুবিধা দুইটাই। কিরকম? সুবিধা পেয়েছি ডেফিনেটলি, এই ধরনের ক্যারেক্টার আমি খুব ইজিলি কাস্টিং পেয়ে গেছি। কিন্তু আবার স্লিম হলে অনেক ভার্সেটাইল ক্যারেক্টার করা যায়, অনেক ধরনের রেঞ্জটা অনেক বেশি থাকে। যেমন ধরেন আপনি কলকাতায় ঋত্বিক বা বোম্বেতে নওয়াজুদ্দিন সিদ্দিকী, এরা যদি মোটা হতো, এরা কি এই ধরনের ক্যারেক্টার করতে পারতো যেগুলো তারা করে? পারতো না কিন্তু। বা অনির্বাণ, বা আমাদের এখানে এখন যেমন সোহেল মন্ডল, বা এরা যে বিভিন্ন রেঞ্জের ক্যারেক্টার। মানে আপনি যদি আমাকে একটা ক্যারেক্টার দেন যে আমি সে বস্তিতে থাকি, আমি একটা বাদাম বেচি, আমাকে কিন্তু মানাবে না, বিকজ অফ মাই ফিগার। আমার ফিগারে কিন্তু এই ক্যারেক্টার হবে না, মানে অন্তজ শ্রেণীর যে ক্যারেক্টার গুলো, বা আমি একটা ধরেন নেশার পুটলি বানায় বিক্রি করতেছি, যেগুলো ওয়েব সিরিজে খুব পপুলার যে ক্যারেক্টার, ওখানে কিন্তু আমাকে এটা তাহলে কি আপনার ভিতরে দুঃখবোধ কাজ করে? দুঃখবোধ না, মানে আমি বললাম যে মানে ফ্যাক্ট বললেন আপনি, অসুবিধাও আছে সুবিধাও আছে। আচ্ছা ঠিক আছে। আবার খুব কালারফুল, জলি, খুব আমোদে টাইপের ক্যারেক্টার আবার আমি ইজিলি কাস্ট হয়ে যাই। আচ্ছা ফাইন, এবার আমি আবার আড্ডার দ্বিতীয় ধাপে চলে যাই। ছোটবেলার ঢাকার কথা তো শুনলাম, সেই লাকি ব্রেড কিংবা কণ্ঠশীলন, কিংবা আপনি বলছিলেন যে আরো অনেক কথা। বড় হওয়ার পর যে ঢাকা, হ্যাঁ, আমাকে খুব স্পেসিফিক যদি বলেন যে কোন বিষয়গুলো আপনার ঢাকার এখন খুব এখনো ভাল লাগে, যে জিনিসগুলো নতুন করে অ্যাড হইছে? আমি খুবই ভালো লাগে সিনেপ্লেক্স, স্টার সিনেপ্লেক্স। আচ্ছা, আমি সিনেমা ভালোবাসি, আই এম এ সিনেমা লাভার। স্টার সিনেপ্লেক্সে আমি প্রথম যাই হলো 2008 সালে, 7 সালে। সরোয়ার ভাইয়ের ছবিটা কবে আসলো, ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি সাল ভুলে গেছি, ওই ছবিটা দেখার জন্য আমি প্রথম স্টার সিনেমা 2009 সালে মনে হয় প্রথম যাই, এবং আই লাভ দ্য প্লেস। আমার কাছে ওই যেটা কনভেনশনাল সিনেমা হল মধুমিতা বা জোনাকিতে আমি গিয়েছি, কিন্তু সিনেপ্লেক্সের যে একটা গ্র্যান্ড ব্যাপার আছে, এটা আমাকে খুব আকর্ষণ করে। যেমন ধরেন একটা পপকর্ন নিয়ে, একটা কোকের একটা পেপসি ক্যান নিয়ে বসে, স্টার আপনি কি বলে ডলবি ডিজিটাল সাউন্ড, হ্যাঁ 2009 এটা অক্টোবরের 10 তারিখে রিলিজ হয়েছে। ডলবি ডিজিটাল সাউন্ড বলে না, একটা সাউন্ডের যে ব্যাপার,
সো এই সিনেপ্লেক্সটা ছিল না, ছোটবেলায় ছিল না। হুম। এবং আমি যেহেতু সিনেমা ভালোবাসি, হুম। সিনেপ্লেক্স একটা বড় অ্যাট্রাকশন ঢাকা শহরে আমার। হুম। আর আশুলিয়ার সাইডটা খুব ভালো লাগে, নদীর পারে, বিশেষ করে বর্ষার সময়টা হুম। যখন নদীগুলো। স্টার সিনেপ্লেক্স ছাড়া আর কোন কোন সিনেমা হল আপনি গিয়েছেন? আমি মধুমিতায় গিয়েছি, আমাদের ছুঁয়ে দিলে মন যখন আসলো হুম। তখন আমরা আসলে মধুমিতায় গিয়ে দেখেছি। হুম। জোনাকিতে ছোটবেলায় গিয়েছিলাম, মনে আছে অনেক আগে জোনাকিতে গিয়েছি, মধুমিতা, জোনাকি, গ্যারিসন, হ্যাঁ। ক্যান্টনমেন্টে যেটা আনন্দ সিনেমা হল আমার নামে, হ্যাঁ। ফার্ম গেটে, হ্যাঁ। তারপরে সৈনিক ক্লাবে গিয়েছি, হ্যাঁ। অনেক সিনেমা হলে গিয়েছি, বাট হ্যাঁ। সিনেপ্লেক্স আমার ভালো লাগে। মানে আচ্ছা। আছে না, মানে একটা গ্র্যান্ড একটা ব্যাপার আছে। হুম, হুম। আশুলিয়ার যে নদীর সাইডটা, মানে যখন বর্ষাকালে যখন নদীগুলো ভরে ওঠে, হ্যাঁ। খুব ভালো লাগে আমার। ওখানে একটা মানে থিম পার্কের মতো আছে, বিরলিয়ার দিকটা। হ্যাঁ, ওটাও ভালো লাগে। ফ্যান্টাসি কিংডম, হ্যাঁ, ওগুলোও ভালো লাগে। পুরান ঢাকা খুব ভালো লাগে। কেন? পুরান ঢাকায় খাবারের জন্য? যেমন বিউটি বোর্ডিং, হ্যাঁ, বিউটি বোর্ডিং এ আমি মাঝে মাঝে যাই। বিউটি বোর্ডিংটা কি, এখানে কবি শামসুর রহমান বসে কবিতা লিখতেন। হ্যাঁ। সৈয়দ শামসুল হকের টেবিল ছিল লেখার 1957 থেকে 62, এই 5 বছর সৈয়দ শামসুল হক এখানে বসে লিখতেন টেবিলে। মুখোশ, বাংলা প্রথম বাংলা সিনেমা যেটা জব্বার সাহেব যেটা বানিয়েছেন, ওটা কিন্তু এখানে বসে স্ক্রিপ্ট লিখেছেন। এবং এটা একটা বিশাল ইতিহাস। আমার সুযোগ হয়েছে বিউটি বোর্ডিং এ শুটিং করার, এবং একটা মানে টেলিভিশনের জন্য অনুষ্ঠান করতে ওখানে গিয়েছিলাম, এবং তখন আমার ভিতরে একটা প্রচন্ড দুঃখবোধ হয়েছে যে এরকম একটা জায়গাকে আমরা ওইভাবে সামনে আনতে পারছি না, প্রমোট করতে পারছি না, তার কথাও খুব কম বলছি। একটা কষ্ট আমার ভিতরে তখন লেগেছিল। এবং বিউটি বোর্ডিং এর একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, এখানে একটা পত্রিকা ছিল, এই পত্রিকাটাই কিন্তু প্রথম কবি শামসুর রহমানের কবিতা প্রকাশিত হয়। এই পত্রিকা অফিসটা কিন্তু তখনও বিউটি বোর্ডিং হয়নি, তখন একটা পত্রিকার অফিস ছিল, এবং এখান থেকে কবি শামসুর রহমানের প্রথম কবিতাটি প্রকাশিত হয়। এবং এটা একটা অনেক সমৃদ্ধ ইতিহাস। এবং আমাদের যে শহীদ কাদরি, যার বিখ্যাত কবিতা তোমাকে অভিবাদন প্রিয়তমা, শহীদ কাদরি কিন্তু থাকতেন বিউটি বোর্ডিং এর পাশেই, ওনার বাসা ছিল। আর কবি শামসুর রহমানের বাসা ছিল মাহুতটুলিতে। তা শহীদ কাদরি, সৈয়দ শামসুল হক, কবি শামসুর রহমান এবং সবাইকে এখানে জড়ো করেন, এবং ওনাদের আড্ডা ছিল ভয়াবহ আড্ডা, সকাল 10টা থেকে রাত 11টা টানা আড্ডা চলছে। মানে একটা চরম একটা আড্ডা। এবং একটা বই আছে, একটা বই বের করেছে বিউটি বোর্ডিং এর স্মরণিকার বই, ওখানে আড্ডার স্মৃতিগুলো আছে, অসাধারণ। এবং কলকাতা থেকে ভানু বন্দ্যোপাধ্যায় চলে আসছে শুধু এই বিউটি বোর্ডিং দেখার জন্য। 60-এর দশকের শুরুতে ভানু বন্দ্যোপাধ্যায় ছিলেন বিখ্যাত কৌতুক অভিনেতা কলকাতার সিনেমা, উনি শুধু বিউটি বোর্ডিং দেখার জন্য ঢাকায় চলে আসছেন। না, সেটাই মানে তুলনা করছি না, মানে কফি হাউসের মতন যদি এরকম একটা গান হয়ে থাকতো বিউটি বোর্ডিং নিয়ে বা এরকম কিছু নিয়ে, আমরা করে ফেলি 2 ভাই মিলে। আমি আপনার উপরে এই দায়িত্বটা দিয়ে রাখলাম, বিউটি বোর্ডিং নিয়ে আপনি একটা গান করবেন আমাদের আজকের সংবাদ প্রকাশের ইভানের নিমন্ত্রণের এই আড্ডায়। এটা একটা চাওয়া, আনন্দ ভাই বিউটি বোর্ডিং নিয়ে একটা গান করবেন, এবং আপনাকে থাকতে হবে। আমি আছি, আমাকে দিয়ে যদি কোনো কিছু আপনার এটাতে হয় আমি আপনার সাথে আছি, দুজন মিলে গাইবো। আরেকটা জায়গা খুব ভালো লাগে আমার, আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল মনে হয় কি, মানে আমি চোখের সামনে সেই নবাব বাড়ির ইতিহাসগুলো দেখছি। আপনি জানেন কিনা জানি না, একজন নবাব কিন্তু খুন হয়েছে এখানে। আচ্ছা, একজন নবাবের একজন বাইজি ছিল। আচ্ছা, খুব তখন তো বাইজি কালচার, মানে 1920-30 সালে বাইজি ছিল। ওই বাইজির প্রেমে পড়ে যায় তার এক ঘোষ সরোয়ার। আচ্ছা, কিন্তু ওই বাইজি কিনে যখন সে পালাতে চায়, তখন নবাব বাধা দেয়, তখন নবাবকে খুন করে ওই বাইজিকে নিয়ে ওই যে ঘোড়া চালায় উনি পালিয়ে গিয়েছিলেন। তো অনেক কাহিনী আছে আহসান মঞ্জিল, মানে এখানে আপনার এটা খুব ভালো লাগে। তারপরে আরো যেমন ধরেন আমার ইয়েটা খুব ভালো লাগে, সূত্রাপুর সাইডটা ভালো লাগে, নদীটা, নদীর পাশে চালের আড়ত, খুব ভালো লাগে। এখন গেলে খুব নস্টালজিক ফিল্ম হয়। ঢাকা কিন্তু অনেক পুরনো শহর, অনেকে জানে না কলকাতা থেকে ঢাকা বেশি পুরনো শহর। কলকাতা হয়েছে কয়েকশো বছর, জব চার্নক সাহেব ব্রিটিশ, উনি কিন্তু কলকাতাটা বেসিক্যালি শহরটা তৈরি করেন, কিন্তু ঢাকা অনেক পুরনো শহর। এবং যখন নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধে হেরে গেলেন, তখন তার খালা ছিলেন ঘসেটি বেগম, মা ছিলেন আমিনা খাতুন। এই দুইজনকে তখন মির্জাফর আলী খান, যে নবাব সিরাজউদ্দৌলার সাথে বিদ্রোহ করলেন, তিনি এদেরকে বন্দি করে ঢাকায় পাঠিয়ে দেন। এবং এই যে কেরানীগঞ্জ যেটা প্রাসাদ ছিল, জিঞ্জিরা প্রাসাদ, এখানে দুজনকে আটকে রাখেন। এই যে সিরাজউদ্দৌলার মা, খালা, তার স্ত্রীকে এই প্রাসাদের মধ্যে তাদেরকে বন্দি করে রাখেন। এটা হলো 1757 সালে। এবং এখানে তাদের বন্দি জীবন কাটে 3 বছর। 1760 সালে মির্জাফর আততায়ী পাঠান, তারা এসে এই দুই মহিলা, মানে সিরাজউদ্দৌলার খালা ঘসেটি বেগম এবং মা আমিনা খাতুনকে নিয়ে বুড়িগঙ্গায় ডুবিয়ে মেরে ফেলে।
তো ঢাকা যে কত ইতিহাসের সাক্ষী, সাক্ষী, মানে এটা অকল্পনীয় একটা শহর। মানে এটা আসলে ঢাকা, আপনি যদি ঢাকার মধ্যে ডুবে যান, ঢাকার ইতিহাস, ঢাকার ঐতিহ্য, এটা মানে শেষ নাই, এক জীবনে গবেষণা করে শেষ করা যাবে। আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটা কথা একটু অধিকার নিয়ে বলতে চাই যে আমাদের এই যে সোশ্যাল মিডিয়াতে যে শোজ বা আমরা যে এখন এই শোজ গুলো করছি, সবাই একটা মানে চটকদার জিনিসপত্র পছন্দ করেন, কিংবা আমাদের এই শোয়েরও যদি টাইটেলটা খুব চটকদার হয় তাহলে হয়তো অনেক ভিউজ হবে, অনেক কিছু হবে। কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে মানে ফেসবুক, ইউটিউব বা এরকম জায়গায় যারা আছেন, যারা এরকম কথা শুনতেও পছন্দ করছেন, তারা হয়তো দেখে স্কিপ করে যাচ্ছেন। তারা যদি মানে থাকতেই পারেন, এখানে 5 জন শিক্ষক দেখছেন, 5 জন ডক্টর দেখছেন, 5 জন লয়ার দেখছেন, বা 5 জন সাধারণ মানুষই দেখছেন। আপনাদের এই কথাগুলো যদি একটু ভালো লাগে, আপনারাই তো বলেন সবসময় একটু ভালো ভালো কথা বলতে, আমরাও চাইলে 5টা অন্যরকম প্রশ্ন করে এই শোকে ভাইরাল করার একটা চেষ্টা করতে পারতাম। কিন্তু আমরা যারা এই চেষ্টাগুলো করছি, আজকে আনন্দ খালেদ একজন অভিনেতা, তার মুখে এরকম গল্পগুলো শুনছি, আপনারা একটু আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য হলেও কমেন্ট, ভালো মন্দ সমালোচনা দরকার হলো, কোন ইনফরমেশন ভুল হলো সেগুলোও বলেন, কিন্তু পার্টিসিপেট করেন। এটা আপনাদের প্রতি আমার খুব বিনীত একটা নিবেদন, বিনীত অনুরোধ। এই গল্পগুলো হোক, সবগুলোই চলুক, সব ধরনের আড্ডা সবকিছুই চলুক। সংবাদ প্রকাশের যেই প্রয়াসটা, এই প্রচেষ্টাটা, সেখানে আপনাদের সহযোগিতা কামনা করছি। আর সেই সহযোগিতার রূপটা দেখতে মানে পারতে হবে, তো তাই জন্যই কমেন্টটা করা বা শেয়ারটা করা। অনেক কথা বলছি না, একদম চমৎকার। কিন্তু আপনার সঙ্গে আমার একটা গান গাওয়ার কথা ছিল একসাথে, আমরা দুই ভাই আমরা গান গাবো, গানের পর একটা, হ্যাঁ আমরা গানটার পর ছোট্ট করে অন্য এটা আমরা দুজন মিলে গাবো নিশ্চয়ই। এবং এটা আমাদের মানুষ আমাকে ক্ষমা করে এবং এই গানটাও কিন্তু একটু ক্লাসিক গানই, হ্যাঁ চটুল গান না, বেশ গভীর একটা ভালোবাসার প্রেমের গান। আমরা এই গানটা গাইছি তাদের জন্য যারা ভালোবাসতে চান, যারা হৃদয়ে ভালোবাসা রাখেন এবং ভালোবাসায় বিশ্বাস করেন, তাদের জন্য আমরা এই গানটা উৎসর্গ করছি, যারা যারা ভালোবাসতে চান। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদের দলে বারবার মরে যায় যারা। না না, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদের দলে বারবার মরে যায় যারা। সময় ঘষালে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে, আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে। বাতাসে প্রবাদ আর আকাশে আদিম ধ্রুব তারা, বাতাসে প্রবাদ আর আকাশে আদিম ধ্রুব তারা। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, না না, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদের দলে বারবার মরে যাই যারা। না না, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। থ্যাংক ইউ। চমৎকার 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 স্মৃতি হয়ে থাকলো। হ্যাঁ নিশ্চয়ই। আমাকে একটু এই যন্ত্রটি সম্পর্কে বলেন। এইটা আপনি বাজাচ্ছেন গিটারের মতোই দেখতে। না, এটা গিটারের ছোট ভাই। ছোট ভাই, এটার নাম ইউকেলেলে। উকেলেলে, উকেলেলে, ইউকেলেলেও বলে অনেকে। উকেলেলে, উকেলেলে এটা হচ্ছে একটা হাওয়াইন যন্ত্র এবং এটার ইতিহাস হচ্ছে একজন রাজা ছিল হাওয়াইয়ে, খুব মোটা ছিল আমার মতো, আঙ্গুলগুলা মোটা, গিটার বাজাতে পারতো না। তা তিনটা, ওরা পর্তুগিজ তিনজন, এই ছোট গিটারের ছোট ভাই 4 তার, ওর গিটার তো 6 তার, এটা 4 তার, এটা তৈরি করে হাওয়াই দ্বীপে নিয়ে যায়। তখন ওই রাজা, যিনি, তার খুব শখ ছিল গিটার বাজানোর, কিন্তু সে তো অনেক মোটা, আঙ্গুলগুলা মোটা, গিটার বাজাতে পারে না। এটা সে একবারে বাজায় ফেলল। যখন এই রাজার কাছে হাওয়াই দ্বীপে গিয়ে এই যন্ত্রটা, ওরা তো রাজার জন্য বানায়নি, ওরা ওদের মতো করে বানিয়েছে, রাজাকে যখন দিল তখন রাজা একবারে জিনিসটা বানায় ফেললো, বাজায় ফেললো, মানে জিনিসটা বাজায় ফেললো। এবং রাজা ওয়াজ ভেরি এক্সাইটেড যে আরে আমি তো গিটার বাজাতে পারি না, কিন্তু আমি এটা বাজাতে পারতেছি। তখন এই রাজা এই যন্ত্রটাকে পুরো আমেরিকাতে পপুলার করলো। হাওয়াই এবং হাওয়াইয়ের আশেপাশে
সব জায়গায় পপুলার করলো, এবং যারা একটু মোটা, যাদের আঙ্গুল মোটা বা আঙ্গুল অত শক্ত না, তাদের কাছে এটা গিটারের অল্টারনেটিভ হয়ে গেল। এবং এই যন্ত্রটা ক্যারিবিয়ান অঞ্চলে খুব পপুলার হলো, ক্যারিবিয়ান সাইডটা যারা আমরা ওয়েস্ট ইন্ডিজ বলি, পুরো আমেরিকাতে পপুলার হলো, এবং অনেক বড় বড় সিঙ্গার কিন্তু এটা বাজিয়েছেন গিটারের পাশাপাশি। এবং এটা বাংলাদেশে এখন প্রচন্ড পপুলার। আমার কাছে মনে হয় যে এই কথাগুলো শোনার পর এবং এই ইউকেলেলে হাতে বা উকেলেলে হাতে আপনাকে দেখার পর এটা আরো বেশি জনপ্রিয়। এবং একটা কথা আমি বলি, আমি কিন্তু গিটার বাজাতে পারি কিন্তু অত ভালো বাজাতে পারি না। আমার আঙ্গুল অনেক মোটা, আমি একটু মোটা, অত শক্তও না আমার আঙ্গুল। আমার জন্য কিন্তু এই যন্ত্রটা ওই রাজার মতোই খুব স্যুট করে। এবং আমার ধারণা বাংলাদেশে অনেকে যারা গিটার বাজাতে পারে না বা গিটার বাজানোর শখ, কিন্তু এখন কি করবে, গিটারটা পারে না, তারা কিন্তু এটা ট্রাই করতে পারে। দেখছেন ইভানের নিমন্ত্রণে সংবাদ প্রকাশের ফেসবুক পেজটা লাইক করে রাখবেন প্লিজ, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নিমন্ত্রণে আজ আমার সাথে আমার প্রিয় মানুষ, আমি একদম মানুষ পরিচয়টা সবার আগে দিলাম, আনন্দ ভাই আছেন, আনন্দ খালেদ। আমি আপনার অনুমতি নিয়ে আপনার ইউকেলেলে এটা আমি আমার হাতে নিলাম। অবশ্যই আমি চাই আপনি এটা বাজাবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ। আচ্ছা, আমাকে একটা কথা বলেন যে আপনি এখন পর্যন্ত 7টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। হ্যাঁ, 7টি চলচ্চিত্র, 7। তো লাকি 7, হ্যাঁ, লাকি ব্রেড, সেই গ্লুকোজ, তারপরে আজকের আপনি। কিন্তু এই যে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সারা দেশে এত তোলপাড়, এত কিছু, সেখানে কি আপনি ভোট দিয়েছেন? আমি ভোট দিইনি, কারণ আমি শিল্পী সমিতির সদস্য হইনি। কেন? হওয়া উচিত ছিল আসলে, কারণ এটা কি আপনার ব্যর্থতা নাকি আমার ব্যর্থতা? আসলে ওখানে যাওয়া, গিয়ে অ্যাপ্লাই করা, কারণ আমার যেহেতু 7টা সিনেমা আছে এবং সব সিনেমাতে আমার ক্রেডিট টাইটেলের নাম ছিল, সো আমার তো হয়ে যাওয়ার কথা না। এটা কি কিছুটা মানে এমন যে না এফডিসি যাব না, মানে আপনারা যারা একটু বাইরের থেকে মানে টেলিভিশন থেকে অভিনয় করেন তাদের ক্ষেত্রে এরকম একটা আঙুল ওঠানো হয় যে আমি সিনেমা করে জনপ্রিয় হয়েছে। আমার কিন্তু ছুঁয়ে দিলে মনের আগে আমি নাটক করেছি 10-12টা, কিন্তু আমাকে মানুষ চিনেছে সিনেমা দিয়ে। ছুঁয়ে দিলে মনের পরেই কিন্তু আমি পপুলার হয়েছি। এফডিসি তে যান আপনি? না, হ্যাঁ যাই, আমি এফডিসি তে বিজ্ঞাপন করেছি 3-4টা। সেটা তো কাজের জন্য, এমনিতে কখনো গেছেন? এমনিও গিয়েছি, আমি এফডিসি ক্যান্টিনে বসে আড্ডা দিয়েছি। একেবারে আমার খুব ক্লোজ ইমন ভাই, আমার খুব ক্লোজ বাপ্পি ভাই, আমার খুব ক্লোজ, তারা ক্লোজ, সেটা দিশা ভাই আমার খুব ক্লোজ, সেটা ক্লোজ হতেই পারে। কিন্তু ধরেন এফডিসির যে ধরনের চলচ্চিত্র হয়, মানে আমরা মূলধারা চলচ্চিত্র বলি, সেরকম চলচ্চিত্র মুসাফির আশিক ভাইয়ের যে ছবিটা মুসাফির, তো আমি একদমই এফডিসি কেন্দ্রিক যদি ডিরেক্টরদের কথা বলি যারা আছেন, তারা যদি আপনাকে প্রস্তাব করেন, হ্যাঁ করবো না কেন, আমার না, প্রথম কথা হচ্ছে সিনেমার ব্যাপারে আমার ভালোবাসা আছে, কারণ সিনেমা করে আমি পপুলার, ছুঁয়ে দিলে মনের পরেই কিন্তু আমি পপুলার হয়েছি। এর আগে কিন্তু আমাকে মানুষ চিনতো না। আমরা এবার দেখলাম যে যেটা একটু সবাই একটু অন্য চোখে দেখে যে না ঠিক আছে টেলিভিশন থেকে আসে বা নিজেদেরকে একটু আলাদা করে রাখা, বা হয়তো সিচুয়েশনও সেরকম, আমি জাজমেন্টাল না, আমি ঠিক অতটা জেনেও বলছি না, কিন্তু দেখা যাচ্ছে যে এবার নির্বাচন আমরা নুসরাত ফারিয়া কিংবা সিয়াম কিংবা শুভ ভাই কিংবা এরকম অনেককে আমরা দেখলাম না ভোট দিতে যাওয়া বা এটার সাথে রিলেটেড থাকা। তারা গেলে কি পরিবেশটা আরো বেশি জমজমাট এরকম হতো না? তা আপনাকে যদি আমি কাছে পেলাম, আপনাকেই বলি যে এই যে আপনি মেম্বারটা হলেন না এবং আপনি ভোটটা দিতে গেলেন না, এটা কি এক ধরনের অন্যায় না? অবশ্যই অন্যায়, আমার অবশ্যই ভোটার হওয়া উচিত, মানে অ্যাটলিস্ট সহযোগী মেম্বার হয়ে থাকা উচিত। তারপর যদি আমাকে ভোটার করবে কিনা সেটা কমিটি নির্ধারণ করবে, কিন্তু অ্যাটলিস্ট সহযোগী মেম্বার হয়ে থাকা উচিত। সেই প্রক্রিয়াটা আপনি সামনে শুরু করছেন? অবশ্যই। আমি যে আমার সামনে সিনেমা মুক্তি পাচ্ছে অনন্য মামুন ভাইয়ের অমানুষ, খুব ভালো একটা ক্যারেক্টার আমি করেছি এখানে নীরব ভাই আছে, মিথিলা আপু, আমাদের মিথিলা আপুর প্রথম ছবি, মিশা ভাই আছে, মিশা সওদাগর ভাই, আমাদের রাশেদ মামুন অপু ভাই, তিনি খুব ভালো করছেন রিসেন্টলি নেগেটিভ ক্যারেক্টারে, ওনারা সবাই আছেন। এই ছবিটা মুক্তি পাক, এখানে তো মিশা ভাই আসবে, সবাই আসবে, তখন আমি মেম্বার হয়ে যাবো। আচ্ছা, আমি ধরে নিলাম আপনি মেম্বার হয়েছেন। হ্যাঁ, আপনার সরল স্বীকারোক্তির জন্য ধন্যবাদ। এখন যদি মেম্বার হতেন, এখন আমরা দেখতে পেলাম যে বিশেষ করে সাধারণ সম্পাদক পদটা নিয়ে বেশ একটা মিউজিক্যাল চেয়ারের মতন ঘটছে, এবং সেদিনই আমি পলাশ মাহবুবের একটা স্ট্যাটাস দেখলাম, আমার মানে খুবই ভালোও লাগলো এবং একটু অন্যরকমও লাগলো। সমাজে স্যাটায়ার থাকা উচিত। তিনি লিখলেন যে জীবন অনেকটা শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদের মতন, এই আছে এই নাই। তো আপনি যদি ভোটার হতেন তাহলে আপনি কাকে ভোট দিতেন? নিপুণ আপাকে ভোট দিতেন। কেন? আমার খুব গ্ল্যামারাস মনে হয় ওনাকে, এই যে তার যোগ্যতা, তারপরেও তার কথা বলার স্টাইল, আচ্ছা, তার যে মানে তার অ্যাপ্রোচ, আর সবচেয়ে বড় কথা আমার কাছে যেটা মনে হয়েছে উনি খুব আন্তরিক, যে প্যাশন নিয়ে কথা বলে, যে আমি প্রধানমন্ত্রীকে নিয়ে আসবো এখানে, আমি 184 জন যে শিল্পী ওদের জন্য আমি কিছু করব, মানে এই কথাগুলো উনি যখন বলে মনে হয় যে খুব
মন থেকে উনি বলে। জায়েদ খান তো দুদফা এরকম প্রচুর শিল্পীদের পাশে দাঁড়ানো, অবশ্যই উনি অনেক ভালো কাজ করেছেন। তিনি করোনায় প্রচন্ড যুদ্ধ করেছেন। আমি মানে কারো পক্ষে বলছি না, যেহেতু আপনি বললেন নিপুণ আপাকে ভোট দিবেন, সেই জন্য বললাম যে জায়েদ খান কোন জায়গাটা থেকে পেছানো? জায়েদ ভাই তো অবশ্যই অনেক সিনিয়র শিল্পী, আমাদের আমরা অনেক শ্রদ্ধা করি ওনাকে। উনি অনেক ভালো কাজ করেছেন, উনি দুস্থ শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন, উনি অনেক ভালো কাজ করেছেন। কিন্তু উনি তো 2 বার ছিলেন, নতুন কাউকে সুযোগ দেওয়া উচিত না? এখন ধরেন আমরা অনেক কাজ করেছি, আমরা কি চাইবো না নতুন ছেলে মেয়েরা আসুক, তাই না? নতুনদের তো জন্য জায়গা করে দিতে হবে। উনি তো অবশ্যই উনি নমস্য, উনি অনেক সাকসেসফুল, ওনাকে আমরা অনেক রেসপেক্ট করি, কিন্তু উনি তো 2 বার ছিলেন, 4 বছর ছিলেন। এখন নতুন কেউ আসুক। জায়েদ খানের অভিনয় কেমন লাগে আপনার? আমি ওনার একটাই ছবি দেখেছি, অন্তর্জালা, ভালো লেগেছে। আর নিপুণ আপুর অভিনয় কেমন লাগে? খুব ভালো। ওনার নাটক দেখেছি, অনেক সিনেমাও দেখেছি, পিতার আসন ছবিটা দেখেছিলাম, তারপরে ওনার রিসেন্টলি একটা নাটক দেখেছি মোশাররফ ভাইয়ের সাথে, মোশাররফ করিম ভাইয়ের সাথে, খুব ভালো। আচ্ছা, আর একটা কথা বলেন। সবচেয়ে খুশি হব আমি দেখতে চাই যে নিপুণ আপা এবং জায়েদ খান পাশাপাশি বসে আছেন, হাসি মুখে একজন আরেকজনকে কেক খাওয়াচ্ছেন, একজন আরেকজনকে ফুল দিচ্ছেন, মানে ওনাদের দুজনের মধ্যে যদি একটা মিল হয়ে যায়, এবং যদি আমরা দেখি যে দুজন পাশাপাশি বসে খুব হাসি মুখে একে অন্যের সাথে কথাবার্তা বলছেন, আমি খুব খুশি হব। আমি এটা অপেক্ষা করছি যে জায়েদ খান ভাই এবং নিপুণ আপু সিনেমার মধ্যে একটা হ্যাপি এন্ডিং পাশাপাশি বসে আছে, এবং তারা হাসি মুখে একে অন্যকে ফুল দিচ্ছে, একে অন্যকে কেক খাওয়াচ্ছে, একে অন্যকে আইসক্রিম খাওয়াচ্ছে। এটা আমি দেখার জন্য আমরা জানি না এই অনুষ্ঠান আপনারা এখন যখন দেখছেন তখন আসলে ঘটনা কি ঘটছে, কারণ প্রতিনিয়ত ঘটনা চেঞ্জ হতে পারে। এতক্ষণে সেই ঘটনা ঘটে গেছে, তারা পাশাপাশি বসে আছেন, তারা একসাথে মিষ্টি মুখ করছেন, একসাথে একজন আরেকজনকে মিষ্টি খাওয়াচ্ছেন। আরেকটা কথা, আপনি খুব সৎ মানুষ, তো আমি জানি সেই থেকে আপনি সৎ উত্তরে দিবেন। আপনি সভাপতি পদে কাকে ভোট দিতেন? এটা খুব টাফ, কারণ ইলিয়াস কাঞ্চন ভাই তো সুপারস্টার, সড়ক আন্দোলনের একজন নেতা, কিন্তু মিশা ভাইয়ের সাথে আমার পার্সোনাল সম্পর্ক এত গভীর, মানে ছুঁয়ে দিলে মনে। মিশা ভাইয়ের সাথে আমি প্রায় 15 দিন সিলেটে একসাথে ছিলাম। এই যে অনন্য মামুন ভাইয়ের, আপনি পার্সোনাল সম্পর্ককে বেশি গুরুত্ব দিচ্ছেন? অনন্য মামুন ভাইয়ের যে অমানুষ সিনেমাটা করলাম, সেখানে আমরা একসাথে 15 দিন 20 দিন একসাথে ছিলাম। পার্সোনাল তার সাথে আমার তো গভীর সম্পর্ক। কাঞ্চন ভাইয়ের সাথে আমার পার্সোনাল কোনো সম্পর্ক নেই, কিন্তু কাঞ্চন ভাইকে আমি অনেক রেসপেক্ট করি। সড়ক আন্দোলনে ওনার যে ভূমিকা, এটার জন্য অনেক রেসপেক্ট করি। এখন এখানে সমস্যাটা আপনি বুঝতে পারছেন যে একজনকে আমি অনেক দূরের থেকে সম্মান করি, আরেকজন আমার কাছের মানুষ। এখন আপনি হলে কাকে ভোট দিতেন? আমি মানে আমি তো ভোটারই না। একটা ভোটে আপনার খুব কাছের আপন মানুষ দাঁড়িয়েছে, আরেকজন দূরের মানুষ, কিন্তু আপনি অনেক সম্মান করেন, আপনি কাকে ভোট দিবেন? আমি আসলে যেহেতু কাছের মানুষ, সে বুঝবে, আর সে তো 2 বছর ছিল, মানে 2 টার্ম ছিল, তো আমি আসলে যে সাংগঠনিকভাবে সড়কে যিনি সফল তাকে একবার দিতাম, কারণ তিনি তো আসলে লিজেন্ডও। আর বাকি জন তো 2 বছর আসলে ছিলেনই, এবং 2 বছর না 4 বছর ছিলেন 2 দফায়। তো এবং তিনি কিন্তু সেটা প্রমাণও দিয়েছেন, তিনি নিজে শপথ পড়িয়েছেন। আমার মনে হয় তিনি রাগ করতেন না, মাইন্ড করতেন না। হ্যাঁ, তাকে ভালোবাসি। সেই যেহেতু কাছের মানুষ তিনি হয়ে থাকেন, তার কাছে গিয়ে সারাক্ষণ থাকতাম এবং গিয়ে বলতাম এখন বকা দেন। কিন্তু হ্যাঁ, ইলিয়াস কাঞ্চন, আমরা চাই যে সবার মধ্যে মিলেমিশে, সবাই মিলে মিশে ভালোবেসে একটা পরিবার হিসেবে শিল্পী সমিতি কাজ করুক, এটাই আমরা চাই। আমরা মিলেমিশে এখন একটা কাজ করব। সেই কাজটা হচ্ছে, আমি এখন একটা জাদুর বাক্স আপনার জন্য নিয়ে আসছি। আমার এই শোতে থাকে এটা, আসলে জাদুর বাক্স না, এটা একটা মাটির পাত্র, চমৎকার একটা মাটির পাত্র। এটার ভিতরে কিছু কাগজ আছে, সেই কাগজগুলোতে কিছু শব্দ লেখা আছে। হ্যাঁ, আমি একটু মাস্টারে দেখাই, অন্তত দেখা যাবে। এখানে 10টি পেপার আছে, এর মধ্য থেকে বিভিন্ন শব্দ এখানে লেখা আছে। আপনি 5টি পেপার তুলবেন একটি একটি করে, এবং যে শব্দগুলো লেখা আছে সেই শব্দগুলো দিয়ে আপনার নিজের জীবনের সাথে রিলেট করে, কাজের হতে পারে, অভিজ্ঞতার ব্যাপার আছে, মানে আপনার ইচ্ছে। না না, রঙের কোনো ব্যাপার নেই। ওকে, প্রথম শব্দটা আমরা দেখি এবং আপনার ক্যামেরায় দেখব শব্দটি কি আছে, আপনার জীবনের সাথে রিলেট করে বলবেন। এটাতে দেখি, হ্যাঁ, বডি শেমিং খুব পজিটিভ জিনিস। আচ্ছা, কারণ আমার ধারণা, আমাকে প্রচুর মানুষ বডি শেমিং করেছে যে আপনি তো মোটা কেন। যদি এটা কেউ না বলতো, ধরেন আমি আরো মোটা থাকতাম। এটা অনেকে বলেছে বলে জিনিসটা আমার কাছে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আমি চেষ্টা করেছি একটু সচেতন হতে। সো এটা পজিটিভ, ভালো, দরকার। কখনোই খারাপ লাগেনি। শেমিং দরকার, মানুষকে যত শেমিং করবেন মানুষ শিখবে। তা আপনি কিভাবে এটা মানে ম্যানেজ করতেন বা ডিল করতেন কিভাবে, যখন কেউ খুব বাজে ভাবে বলতো? এটা আমি মনে করি আমি জন্য দায়ী, কেন আমি মোটা হব। সো এই জন্য আমাকে শেমিং করছে, বাট এটা অনেক সময় পজিটিভ কাজ করে। আপনি দেখবেন যে একটা ছেলে সে ভালো করছে না, আপনি অনেকে লজ্জা দিল, তখন তার মধ্যে একটা জেদ তৈরি হয়, সেই জেদ থেকে সে উত্তরণ করে। এটা তো আপনার কথা বলছেন, যাদের জেদটা তৈরি হয় না, যারা রীতিমতো কষ্ট পায়, তাদের জন্য আবার সমস্যা। কারণ আমাদের এই সোসাইটি তো আসলে প্রত্যেকটা মানুষকে তাদের দুর্বলতা দিয়ে আইডেন্টিফাই করে না। তাদের জন্য
তাদের ক্ষেত্রে সংবেদনশীল হওয়া উচিত। আমি এটাকে এনজয় করি, আমার মনে হয় যে না আমি ডিজার্ভ করি এটা শেমিংটা। কিন্তু অবশ্যই এটা আপনি ঠিকই বলেছেন, অনেকে যারা একটু সেনসিটিভ প্রকৃতি, না আমি আপনাকে মানে উদাহরণস্বরূপ বলি, ধরেন যে একটা মানুষের ধরেন যে কি বলবো, একটা চোখ হয়তো ছোট, হ্যাঁ, অথবা একটা মানুষ বেশি শুকনা, তো দেখা যায় যে সেও তো একটা বডি শেমিং এর, এই চিকনা, এই শুকনা, বাতাসে উড়ে যাবে, এইটা এই হ্যাঁ শুটকি, একজন বলতে বলতে কিন্তু সমাজের এক করে 100 জন বলছে। তো এই যে দুর্বলতা দিয়ে মানুষকে বিচার করা এবং সেই কথাটা বলা, সচেতন হওয়া উচিত, আমাদের সচেতন হওয়া উচিত। আমার কাছে কোনো মানে আমি খারাপ ফিল করি না, কিন্তু অনেকে আছে খারাপ ফিল করে, তাদের জন্য মেসেজটা কি আমরা তাদের মানসিক ক্ষতি হতে পারে। তো আপনারা সাবধান থাকবেন ভাইয়া, যারা মানে সেনসিটিভ, যারা একটু মানে এটা মাইন্ড করে, তাদের এই বডি শেমিং না করাই উচিত। যারা মাইন্ড করে তাদেরকে প্লিজ কখনো বডি শেমিং করবেন না। চমৎকার। আমরা এই কাগজটা দিয়ে দিন, আমরা পরেরটা দেখি। ওকে, মৃত্যু, হ্যাঁ একটু ক্যামেরায় দেখি শব্দটা, মৃত্যু। হ্যাঁ, কি বলবো, মানে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মরণেরে তুহু মম শ্যাম সমান, মরণেরে তুহু মম শ্যাম সমান। এটা একটা শ্লোক, মরণেরে তুহু মম শ্যাম সমান, মানে মৃত্যু হচ্ছে একটা চরম আধ্যাত্মিক এক্সপিরিয়েন্স। এবং যারা মিস্টিক, যারা সাধু, যারা যোগী, সুফি মাস্টাররাও বলে যে মৃত্যুর সময়টা খুব ইম্পর্টেন্ট। মৃত্যু হচ্ছে এক জগৎ থেকে আরেক জগতে ট্রানজিশন। তাই মৃত্যুর সময়ে যে অ্যাওয়ার থাকে, যে সজাগ থাকে, যে সচেতন থাকে, যে প্রসেসটাকে বুঝতে পারে, অনেকে আনকনসিয়াস হয়ে যায়, অনেকে অজ্ঞান হয়ে যায়, অনেকে ওই সময় কনসিয়াস থাকে না। কিন্তু যে কনসিয়াসলি মৃত্যুবরণ করে, মানে যখন মৃত্যুর সময় যদি পুরোপুরি সচেতন থাকে, যে মানে সে বুঝতে পারছে আমি মারা যাচ্ছি, যে প্রসেসটা বুঝতে পারে, যে সে এক জগৎ থেকে আরেক জগতে যাচ্ছে, দেহ থেকে বের হয়ে যাচ্ছে, যে এই প্রসেসটা বুঝতে পারে, আউট অফ দ্য বডি এক্সপিরিয়েন্স, তার জন্য এটা একটা অসাধারণ অভিজ্ঞতা, দারুণ একটা অভিজ্ঞতা। মৃত্যু নিয়ে আপনার নিজের ভাবনা কি? বা আমি যেহেতু প্রচুর মেডিটেশন করি, ধ্যান করি, সো আমি আশা করি যে আমি আশাবাদী, যদি খুব অসুস্থ হয়ে গেলে অন্য ব্যাপার, কারণ খুব অসুস্থ হয়ে গেলে তো আমি মানে আমার জ্ঞান থাকবে না, সজ্ঞানে থাকা যেটাকে বলে। আমি যদি খুব অসুস্থ হয়ে যাই তখন তো আমি আনকনসিয়াস হয়ে যাব। যদি আমি সুস্থ শরীরে মৃত্যুবরণ করি, যেহেতু আমি একজন ধ্যানী, আমি মেডিটেশন করি, আমি চেষ্টা করব প্রসেসটাকে এনজয় করতে। ওই প্রসেসটা আমি শরীর থেকে বের হয়ে যাচ্ছে, এবং দেখা যায় কিন্তু অনেকে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, যেটা এনডি, আমরা কথা বলছিলাম, অনেকে কিন্তু বলেছে যে তারা যখন শরীর থেকে বের হয়ে যায় তারা শরীরটাকে দেখতে পারে। সো নিজের শরীরকে নিজে দেখে, কিন্তু সে আত্মাটা শরীর থেকে বের হয়ে যাচ্ছে। ওই এক্সপিরিয়েন্সটাকে আমি এনজয় করতে চাই। পরিবেশটা ভারী হয়ে গেছে, চলেন আমরা একটু হালকা করে বেঁচে থাকি পরবর্তী। আচ্ছা, ও মা, গান গেলাম। আহা, এই গানে তো আপনার আন্টি, আপনার নিজের মা এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। এবং কি বলবো, মায়ের ভালোবাসা হচ্ছে শর্তহীন ভালোবাসা, স্বার্থহীন ভালোবাসা। মায়ের ভালোবাসা পুরোপুরি স্বাধীন ভালোবাসা, কারণ মা ভালোবেসে এর বিনিময়ে কোনো কিছু প্রত্যাশা করেন না। এখানে তার কোনো ইয়ে থাকে না যে আমি ভালোবাসছি, আমাকে এটা দাও। সম্পূর্ণ স্বার্থহীন, শর্তহীন, স্বাধীন ভালোবাসা। তাই এর চেয়ে মানে আপনি যদি ভালোবাসাকে বুঝতে চান, মায়ের ভালোবাসা এটা। এবং অনেক, যেমন ধরেন আমাদের রণদা প্রসাদ সাহা, আরপি সাহা, উনি একটা আশ্রম করেছে মির্জাপুরে, টাঙ্গাইলে, কুমুদিনী ট্রাস্ট। কুমুদিনী ওনার মায়ের নাম। কুমুদিনী দেবী মারা যান যখন ওনার বয়স 7 বছর বয়স। উনি 7 বছর বয়সে মায়ের ভালোবাসা কি বুঝেছে। কিন্তু এটা এমন না যে আপনাকে অনেকদিন, মানে মাকে অনেকদিন পেতে হবে। 7 বছরেই যখন সে শিশু ছিল, সেই ভালোবাসাটা তার মধ্যে এমন ভাবে প্রবেশ করেছিল, মানে একটা যুক্তিহীন ভালোবাসা, স্বার্থহীন ভালোবাসা, যে তার ট্রাস্টের নাম কিন্তু কুমুদিনী ট্রাস্ট। আমি শুধু জানতে চাই যে আপনি এই যে ভিডিওতে, আপনার নিজের গানের ভিডিওতে যে নিজের মাকে অভিনয় করালেন, এটার পেছনে কি কোনো কারণ ছিল? আমি চেয়েছিলাম ইমোশনটা অরিজিনাল হোক ভিডিওটার। আচ্ছা, আমি যদি কোনো আর্টিস্টকে নিতাম, ইমোশনটা অরিজিনাল ইমোশন হতো না। আপনার ইমোশন, মায়ের ইমোশন, আমার ইমোশন। আচ্ছা, আমার নিজের মা যেহেতু এখানে কাজ করেছেন, অভিনয় করেছেন, ইমোশনটা ছিল একদম অরিজিনাল ইমোশন। চমৎকার। তার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি। অনেক ধন্যবাদ। সেকেন্ড লাস্ট
ভাল লাগে না, আমার ফেভারিট। জাম গাড়ি, আমার জাম একদম ভাল লাগে না। এই যে ঘন্টার পর ঘন্টা জামে বসে থাকা একদম ভাল লাগে না। আর মানে আপনার এরকম হয় অকারণে ভাল লাগে না, মানে ভাল লাগে না একটা রোগ আছে না? হয়, কিন্তু আমার রাস্তায় আমি অপেক্ষা করতে পারি না। আমি মানে চাই তাড়াতাড়ি একটা কাজে যাব বা একটা কাজ করব। আল্লাহ আমাকে ধৈর্য দাও, ওটা হে খোদা আমাকে ধৈর্য দাও, আমাকে ধৈর্য দাও, তাড়াতাড়ি কুইক, ডায়লগ ছিল নাটকে। তা এরকম আর কি, মানে ওই অপেক্ষাটা ভালো লাগে না, জাম ভালো লাগে না, অপেক্ষা করতে ভালো লাগে না, আর ওয়েটিং রুমে বসে থাকতে ভালো লাগে না। আর কি ভাল লাগে? এগুলাই এগুলাই। আচ্ছা, শেষটা। ও নারী, নারী। এই যে আমি আপনি কিছুক্ষণ আগে বললাম নিপুণ আপুকে ভোট দেবো, এর থেকে বোঝা যাচ্ছে যে আমি মানে নারীর প্রতি দুর্বল। কিরকম দুর্বল? ভীষণ দুর্বল। নারী তো আসলে চমৎকার একটা ব্যাপার, মানে আমাদের সৃষ্টিকর্তার একটা অদ্ভুত সুন্দর সৃষ্টি। এবং আপনি দেখবেন যে মেয়েরা ছেলেদের থেকে বেশি সৎ হয়, অনেস্ট হয়, ইন্টিগ্রিটি বেশি। আপনি যেমন করাপশন, আপনি যদি সারা পৃথিবীতে দেখেন, এখন তো অনেক বড় বড় সরকারি পদে বা বেসরকারি পদে পুরুষরা যেমন আছে মেয়েরাও আছে, তাই না? মেয়েদের মধ্যে কিন্তু করাপশনের রেট অনেক কম ছেলেদের তুলনায়। তাদের অনেস্টি অনেক বেশি, ইন্টিগ্রিটি অনেক বেশি, এবং তারা ধারণ করতে জানে, মানে যে কোনো একটা জায়গাকে তারা ধারণ করে এবং ইমোশনালি অ্যাটাচড হয়, এবং তার জন্য জীবনের শেষ এনার্জিটাও দিয়ে। স্পেসিফিক যদি একটা সম্পর্কের ক্ষেত্রে বলি, সম্পর্কের ক্ষেত্রে জেনারেলি একটা ছেলে বেশি অনেস্ট থাকে না একটা মেয়ে বেশি অনেস্ট থাকে আমাদের, তাই? মানে আপনি যদি হিউম্যান কোয়ালিটি ধরেন, মেয়েরা ছেলেদের থেকে এগিয়ে সবসময়। বাহ, মানে এই আপনার নারী ভক্ত আরো বেড়ে যাবে এখন। ছেলেরা কষ্ট পাবেন না, আমরাও ফাইন্ড আউট করি। আচ্ছা, আমি একটা বোনাস নিতে চাই, আপনার সাথে কথা বলতে ভালো লাগছে। এই কালারটা মিলিয়ে হ্যাঁ একটা বোনাস নেওয়ার জন্য ধন্যবাদ। প্রথম প্রেম, প্রথম প্রেম, প্রথম প্রেম বলে দেন আজকে বন্ধু ভাই। প্রথম প্রেম মানুষের সাথে ছিল না, আমি একটা কুকুরকে ভালোবাসতাম। তখন আমি এইখানে আপনার আর এই আধ্যাত্মিক কথা শুনতে চাই না। আমি এখানে একদমই প্রেম বলতে আমি যেটা আসলে বোঝাতে চেয়েছি, দরকার হয় নিচে আমি ডিটেলসে লিখে দেই, একজন নারীর সাথে আপনার প্রথম প্রেম। প্রথম প্রেম আসলে আমার মনে নেই কোনটা ছিল, বাট আমি যে প্রথমটা মনে পড়ে, স্কুল লাইফে বেশ কয়েকটা মেয়ের প্রেমে পড়েছিলাম। তখন আমি বেশ প্রেমে পড়ার কথা বলছি না, প্রেম করেছেন না, প্রেম মিউচুয়াল হয়নি, মানে আমি ওয়ান সাইডেড প্রেমে পড়েছি প্রথম দিকে। তার সাথে কারো প্রেম হয়নি? না, কখনোই কারো প্রেম হয়নি। না লুক, আমি আচ্ছা ক্যামেরাজ অফ বলেন, বলেন, চলেন, দুই ভাই আছে, কখনোই প্রেম হয়নি, বলেন বলেন। তবে আমি স্কুল জীবনে বেশ কয়েকজন নারীর প্রেমে পড়েছিলাম, এবং বেশ কঠিন প্রেমেই পড়েছিলাম। প্রেমে তো সবসময় পড়ি। কি দেখে প্রেমে পড়েছিলেন? রূপ দেখে? না, মনে হয় হিউম্যান কোয়ালিটি। কি কোয়ালিটি টানে? টেন্ডারনেস, সফটনেস, তারপরে আইজ, লুকসও আছে, কিন্তু অনেক পরের ক্যাটাগরিতে। তা আপনার এই পুরো জীবনে আপনি কখনো কোনো নারীর সাথে, নারী সান্নিধ্য বা নারীদের সাথে প্রেম ভালোবাসা, কেন সেটা সামনে তো আরো সময় পড়ে আছে, সামনে না কেন এতদিন কেন হয়নি? আর কোনটা লুকিয়ে রাখছেন? ওয়ান সাইডেড মনে হয়। আমাকে শুধু এতটুকুন বলেন যে এই পুরো গল্পটার মধ্যে লুকানো কিছু আছে, হ্যাঁ বা না? কিছু লুকানো কিছু নেই, ও সামনে হবে, ভবিষ্যতে হবে। আপনাকে ভালোবেসেছে তো অনেকেই। না, সামনে আমিও ভালোবাসবো। সেই সামনের কথা আমি শুনতে চাচ্ছি না। আপনাকে কোন নারী তো নিশ্চয়ই কাছে আসতে চেয়েছে। না, এখন পর্যন্ত চাইনি, বাট ভবিষ্যতে চাবে, আমি আশাবাদী। কমেন্ট করে আপনারা জানিয়ে দিবেন প্লিজ। আমি আশাবাদী যে সামনে আসবে। আমি আনন্দ খালেদকে ধরতে চাই। আপনারা যারা নারীরা আছেন কমেন্ট করে জানিয়ে দেবেন যে শব্দগুলো আমরা খেলতে পারলাম না, মানে শুনতে পারলাম না, সেগুলো হচ্ছে ভয়, বাহ, তারপরে আমি অন্ধকারকে ভয় পাই, তারপর ছিল ব্রেকআপ। এটা খেলা মানে ব্রেকআপের গল্প তো সে বলতোই না। আপনি প্রেমের কথা না বললে ব্রেকআপের কথা বলতে পারেন, অসুবিধা না, সামনে সবই হবে, প্রেম, ধ্যান, না ব্রেকআপ না হোক, ধ্যান নিয়ে আমরা কথা বলে ফেলেছি অনেক। আর ছিল পাহাড় নিয়েও কথা বলে ফেলেছি, তার মানে সবই কভার, মোটামুটি কভার হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। আমি এবার আপনার অনেস্টি দেখতে চাই, মানুষও দেখতে চাই। অলরেডি ইউ আর অনেস্ট, মাশাআল্লাহ। আমি এটাকে এখন যে অংশটায় আমরা আড্ডা দিব, যেটা সো কল্ড র্যাপিড ফায়ার, আমি কিছু প্রশ্ন করব। ঠিক র্যাপিড ফায়ার বলছি না এটাকে, মানে খুব দ্রুতই উত্তর দিতে হবে বিষয়টা তাও না, কিছু কোয়েশ্চেন অ্যান্সার আমি রেডি করে নিয়ে আসছি। এখানে একটু আপনার সাহস, আপনার অনেস্টি, ডিপ্লোম্যাটিক না হওয়াটা আশা করছি। হ্যাঁ, ওকে, এটার সাথে প্রেমের ব্যাপার নেই। আমি কিছু নাম বলবো আপনাকে, প্রথমে সিনেমা থেকে নাম বলবো, নায়কদের নাম বলবো, কিন্তু এই নায়কদের মধ্যে আপনি তাদেরকে একটা র্যাঙ্কিং করবেন তাদের অভিনয় দক্ষতা থেকে।
অভিনেতা হিসেবে, নায়ক হিসেবে না, ঠিক আছে, অভিনেতা হিসেবে। অভিনেতা হিসেবে, হ্যাঁ, নায়কের অভিনয় করছেন সেই হিসেবে। শাকিব খান, আরেফিন শুভ, অনন্ত জলিল, সিয়াম, বাপ্পি, নীরব, ইমন। আচ্ছা, আরেকবার একটু শুনতে পারি আমি? শাকিব খান, তারপরে আরেফিন শুভ, অনন্ত জলিল, সিয়াম, বাপ্পি, নীরব, ইমন। সিয়াম। সিয়াম বেস্ট থেকে প্রথমে তো হ্যাঁ, প্রথম থেকে, মানে বেস্ট টু। হ্যাঁ, বেস্ট টু লাস্ট। আচ্ছা, হ্যাঁ, তুমি সিয়াম। সিয়াম অভিনেতা হিসেবে, সিয়াম, আরিফিন শুভ, আরিফিন শুভ, নীরব, নীরব, ইমন, ইমন, সাকিব খান, শাকিব খান, আর কি থাকলো? অনন্ত জলিল এবং বাপ্পি। বাপ্পি, বাপ্পি, অনন্ত জলিল। অনন্ত জলিল, মানে সিয়াম এই 7 জনের মধ্যে, 7 জনই তো, 1 2 3 4 5 6 7, 7 জনের মধ্যে সিয়াম প্রথমে, 7 নম্বরে হচ্ছে অনন্ত জলিল, আপনার মতে শাকিব খান 5 নাম্বার অভিনয়ের জায়গা থেকে। ওকে, ধন্যবাদ। এবারে নায়িকার ক্ষেত্রে আসি, আপনার প্রিয় নারীদের নিয়ে কথা বলবো এখন। নায়িকা হিসেবে অপু বিশ্বাস, অভিনেত্রী হিসেবে বলবেন, নায়িকার অভিনয় করা। অপু বিশ্বাস, বুবলি, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা মিম, পরিমণি, নিপুণ। আরেকবার শুনি একটু। অপু বিশ্বাস, বুবলি, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, মিম, পরিমণি, নিপুণ। মাহিয়া মাহি, অভিনেত্রী হিসেবে মাহিয়া মাহি, তারপরে হচ্ছে বুবলি, বুবলি, তারপরে অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, মিম, পরিমণি, নিপুণ। বিদ্যা সিনহা মিম, মিম, মাহিয়া মাহি, বুবলি, বিদ্যা সিনহা মিম, হ্যাঁ, পরিমণি, পরিমণি, নুসরাত ফারিয়া, নিপুণ, অপু বিশ্বাস, 3টা আছে। নিপুণ, নিপুণ, অপু বিশ্বাস, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া। নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি এই 7 জনের মধ্যে 1 নম্বরে এবং নুসরাত ফারিয়া সবার শেষে অভিনেত্রী হিসেবে। খলনায়কে যাই। খলনায়কের নাম আছে এখানে 5 জনের: মিশা সওদাগর, ডিপজল, ডন, কাবিলা, তাসকিন। মিশা সওদাগর নাম্বার 1, অভিনেত্রী হিসেবে নাম্বার 1, তাসকিন নাম্বার 2, নাম্বার 2 তাসকিন, আর ডিপজল, ডন, কাবিলা। কাবিলা নাম্বার 3, কাবিলা নাম্বার 3, ডন ডন নাম্বার 4, 4, ডিপজল নাম্বার 5। মানে ডিপজল সবার শেষে, অ্যাকর্ডিং টু ইউর চয়েস। অভিনেতা, খল অভিনেতা হিসেবে ডিপজল সবার শেষে, মিশা সওদাগর সবার আগে। এবার তো নাটকে আসি। নাটকে আমি আপনাকে অভিনেতা বা এই হিসেবে র্যাঙ্কিং করতে বলছি না, এটা আপনার জায়গা থেকে। আমি জানি ডিপ্লোম্যাটিক অ্যান্সারটা হচ্ছে সবাই আমার প্রিয়, তারপর সো কমফোর্টেবল ওয়ার্ক উইথ, আপনি কার সাথে কাজ করতে গিয়ে সবচেয়ে কমফোর্টেবল। হ্যাঁ, হিরোদের কথা বলছি। আফরান নিশো, অপূর্ব ভাই আমাদের, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সজল। অপূর্ব ভাই নাম্বার 1, অপূর্ব ভাই কমফোর্টেবল, এটা আমরা অভিনেতা হিসেবে জানতে চাচ্ছি না। নাম্বার 1 অপূর্ব ভাই। হ্যাঁ, অপূর্ব ভাই। নাম্বার 2 চঞ্চল ভাই। চঞ্চল ভাই নাম্বার 2। নাম্বার 3 মোশাররফ করিম ভাই। মোশাররফ করিম ভাই। নাম্বার 4 আফরান নিশো ভাই। আফরান নিশো ভাই। তারপর সজল ভাই। সজল সজলের সাথে কাজ হয়েছে আপনার? খুব কম। ওকে, একইভাবে কমফোর্টেবল না, এটা আমি একটু অভিনেত্রী হিসেবে জানতে চাই। হ্যাঁ, নায়িকাটার ব্যাপার, নায়িকাদের কাজটা একটু অভিনেত্রী হিসেবে জানতে চাই আপনার কাছে, অভিনয় স্কিলের জায়গা থেকে। তানজিন তিশা, আমি সবই সমসাময়িকদের কথা বলছি। মেহজাবিন, সাবিলা নূর, সাফা কবির, ফারিন। আবার বলি, তানজিন তিশা, মেহজাবিন, সাবিলা নূর, সাফা কবির, ফারিন। মেহজাবিন সবচেয়ে ভালো করছে। হ্যাঁ, তারপরে তানজিন তিশা, সাবিলা নূর, সাফা আর ফারিন, সাফা কবির, ফারিন। ওকে, সঙ্গীত অঙ্গনে যাচ্ছি। আমি মনে একটু ভুল করে ফেললাম। আচ্ছা, কারেক্ট করতে? হ্যাঁ শিওর। মেহজাবিন, তানজিন তিশা, সাবিলা নূর, ফারিন, সাফা কবির। আই মিন, ওকে, চেঞ্জটা হলো শুধুমাত্র শেষে ফারিন সবার শেষে ছিল, তার আগে সাফা ছিল, এবার ফারিন আগে আসলো, সাফা পরে চলে গেল। ওকে, আমি সঙ্গীত শিল্পী হিসেবে আপনার যার গান শুনতে ভালো লাগে, প্রিয় শিল্পী বলছি না, যার গান শুনতে ভালো লাগে বা বেশি শোনেন, মেল সিঙ্গারদের কথা বলছি। হাবিব ওয়াহিদ, তাহসান খান, হৃদয় খান, মিনার, ইমরান। র্যাঙ্কিং
তাহসান ভাই ফার্স্ট, তাহসান খান, হাবিব ভাই, হাবিব ভাই সেকেন্ড, মিনার থার্ড, হৃদয় খান, ইমরান, হৃদয় খান, হৃদয় খান সবার শেষে। আচ্ছা, ফিমেল সিঙ্গার ন্যান্সি, কণা, ঐশী, পড়শি, কোনাল, আখি আলমগীর। ন্যান্সি, কোনাল, আর কি আছে বলুন তো? কণা, ঐশী, পড়শি, আখি আলমগীর। কণা, পড়শি, আখি আলমগীর, ঐশী। ওকে, ব্রিলিয়ান্ট ব্রাদার, মানে আপনি একদম স্ট্রেট কাট গেছেন এবং খুবই ভালো লাগলো যেখানে এটা কিন্তু আমার পার্সোনাল মতামত, কেউ মাইন্ড করার না, দরকার এখানে নেই, মাইন্ড কেউ, এটা আমার একেবারে পার্সোনাল মতামত। নিশ্চয়ই আপনি অবশ্যই এর সাথে ডিফার করতে পারেন, আপনার ভিন্ন মত থাকতেই পারে, এটা একেবারেই আমার পার্সোনাল মানে অবজারভেশন। নিশ্চয়ই। আমরা আমাদের আড্ডা একদমই শেষ করে ফেলেছি। আমাদের ইভানের নিমন্ত্রণে এসে আপনার কেমন লাগলো? সকল ফর্মাল প্রশ্ন একটুখানি বলবেন, কিছু সাজেশনও দিয়ে যাবেন, তবে আরেকটা অংশ বাকি আছে, সেই আলোচনায় ঢোকার আগে একটু শুনে নিই। খুব ভালো লাগলো, খুবই মানে একটা কি বলে নির্মল আড্ডা, এবং মন খুলে কথা বলা গেল। আমরা মন খুলে কিন্তু কথা বলেছি, কোনো লুকোছাপা করিনি, মন খুলে কথা বলেছি। আর আপনার মতো একজন প্রাণবন্ত উপস্থাপক লাইভের আবার কবে পাবো আমি জানি না, কারণ আপনি আবার কবে ডাকবেন, আপনার সাথে আবার কবে বসার সুযোগ পাবো, আপনি ব্যস্ত মানুষ। আমি জানি আপনি খুব শিগগিরই একজন চিত্রনায়ক হয়ে যাচ্ছেন, এটা আমি জানি। সো কবে আবার আপনি পাবো, এই মানে এই যে একটা গোলক ধাঁধা আপনি তৈরি করে গেলেন, এই গোলক ধাঁধা, এই কথাটা আপনারা বিশ্বাস করবেন না, এটা একটা ফান না, সেই আমি এটা শুনতে পেয়েছি, আমার কানে এসেছে। আপনি ইনশাআল্লাহ ভালো ব্রেক পাবেন সামনে, অসুবিধা নেই, আমাদের ভুলে গেলেও সমস্যা নেই, আপনি আপনার ক্যারিয়ারে সফল হন, এটাই চাই আর কি। আচ্ছা, আপনি আমাকে একটু এটা বলেন যে প্রচুর মানুষের প্রশ্ন, আপনি বিয়ে করছেন কবে? আগে তো প্রেম করতে হবে, তারপর বিয়ে। প্রেমটাকে প্রেম না করে বিয়ে করবেন না, আগে প্রেম তারপর বিয়ে। আচ্ছা, তো যারা, এবং আমার ধারণা আমি বুড়া বয়সে খুব ভালো একজন প্রেমিক হবো। বুড়া বয়সে খুব ভালো, বুড়া বয়সে বাহ, ওল্ড লাইফে লাভ হবে। ওয়াও। ওকে, আমি একেবারে শেষ অংশটাতে আসি। হ্যাঁ, সংবাদ প্রকাশ, এই নামটার দিকে যদি আমরা খেয়াল করি, সংবাদ এবং প্রকাশ, আমি প্রথমে জানতে চাই যে একজন শিল্পী হিসেবে, বা আপনি প্রচুর পড়ুয়া মানুষ, শিল্পীদেরকে নিয়ে সংবাদপত্রে বা সংবাদ প্ল্যাটফর্মগুলোতে কি ধরনের সংবাদ আশা করেন বা মিস করছেন যে এরকম সংবাদ হয় না? আর দ্বিতীয়ত, যে আপনাকে নিয়ে নতুন করে আসলে কোনো কাজের খবর যদি আমাদেরকে দেন। আমার সিনেমা আসছে অমানুষ, এটা নিয়ে আমি খুবই আশাবাদী, কারণ অনন্য মামুন ভাই, আগেও আমি অনন্য মামুন ভাই 2টা সিনেমায় কাজ করেছি। একটা হচ্ছে আমাদের আবার বসন্তে কাজ করেছি, যেখানে তারেক আনাম ভাই বেস্ট নায়ক, সেরা নায়কের পুরস্কার পেলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই ছবিটা অনন্য মামুন ভাই খুব ভালো বানিয়েছেন। ডাকাতদের নিয়ে একটা সিনেমা, সব ডাকাত, মিশা ভাই ডাকাত, নওশাবা আপু ডাকাত, নীরব ভাই ডাকাত, আর আমাদের মিথিলা আপু হলো ডকুমেন্টারি ফিল্ম মেকার, আমি ওনার সঙ্গে থাকি সিনেমাটোগ্রাফার। খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। এই সিনেমাটা সামনে আসছে অমানুষ, আপনার সাথে যেটা করলাম হৃদয়ে জুড়ে, এটাও খুব ভালো একটা কাজ সামনে আসছে। বিঞ্জের একটা ওয়েব সিরিজ আসছে, যেখানে মোশাররফ করিম ভাই মেইন ক্যারেক্টার করছেন। সো খুব ভালো ভালো কাজ আসছে, অনেকগুলো কাজের খবর আমরা পেয়ে গেলাম। আর শিল্পীদের নিয়ে যে নিউজটা চাই, সংবাদ প্রকাশ, নামটা তো খুব সুন্দর নাম, সংবাদ প্রকাশ, মানে সংবাদকে প্রকাশ করতে চাই, খুব সুন্দর একটা চমৎকার নাম। আমি দেখলাম আজকে পরিবেশ খুব সুন্দর, শান্ত, নিরিবিলি, সবাই কাজ করছে, কোনো রকম হইচই নেই, নিমগ্ন একটা পরিবেশ, খুব ভালো লাগলো। বিধান নির্বিরোধী আছেন, খুব একজন, আমি খুব শ্রদ্ধা করি ওনাকে, একজন খুবই উঁচু মানের চলচ্চিত্র সমালোচক, যার লেখা আমি পড়ি। উনি সেটা রেহানা মারিয়াম নুরি হোক বা ডুব হোক বা যে কোনো সিনেমা নিয়ে উনি যখন লেখেন, বা আমাদের সম্প্রতি যেটা আসলো আমাদের তারিক নুরুল আলম আতিক ভাইয়ের ছবিটার নামটা জানি কি, লালমোরগের ঝুটি নিয়ে খুব ভালো একটা লেখা, খুব ভালো একটা লেখা পড়লাম বিধান নির্বিরোধার। তো এই ধরনের লেখাগুলো আমি পড়ি। তো উনি আছেন দায়িত্বে, বাবু ভাই, আমাদের মাজার বাবু ভাই আছেন, খুবই সিনেমা, আরো অনেকগুলো মানুষ, সিনেমা পাগল মানুষ, আপনি আছেন, আপনি যুক্ত হয়েছেন। তা এই যে এতগুলা ভালো মানুষ এখানে যুক্ত হয়েছে, নিশ্চয়ই ভালো, অনেক ভালো কিছু হবে। আর শিল্পীদের ব্যাপারে, শিল্পীদের নিউজ, যেমন আমি মনে করি যারা তরুণ শিল্পী, যারা ধরেন যারা এস্টাবলিশড হয়নি কিন্তু এস্টাবলিশড হতে চাচ্ছে, যারা প্রতিষ্ঠা চাচ্ছে, তাদেরকে নিয়ে যদি একটু প্রমোট করা হয়, কারণ এদের হয়ে বলার কেউ নেই। এরা ফেসবুকে একটা পোস্ট দিলে 10-12টা লাইক পড়ে, এরা এফডিসিতে গেলে শিল্পী সমিতি বা চলচ্চিত্র পরিচালক সমিতির অফিসের সামনে ঘোরাঘুরি করে, কিন্তু ওরকম পাত্তা পায় না, তাই না? এই যে আমরা 184 জন শিল্পী দেখতেছি, অসহায়,
এদের ভোটাধিকার নাই, এরা ঘুরে বেড়াচ্ছে, এদের কিন্তু কেউ পাত্তাই দিচ্ছে না। এরকম যারা নতুন শিল্পী আছে, যারা মানে স্ট্রাগল করছে, হ্যাঁ, এদেরকে একটু প্রমোট যদি করা হয়, আমার মতো শিল্পীদের একটু প্রমোট করা। আপনি এস্টাবলিশড, আমি বলতেছি যারা একদম নতুন, না আমিও স্ট্রাগলার, হ্যাঁ, তাদেরকে যদি একটু প্রমোট করা হয়, তাদেরকে একটু স্পেস দেওয়া হয়, এটাই আমার সংবাদ প্রকাশের কাছে আমার এটাই প্রত্যাশা। আমিও কর্তৃপক্ষের কাছে আবেদনটা জানিয়ে রাখবো যে আমাদের এই প্রত্যেকটা অতিথির কাছ থেকে যে তথ্যগুলো আমরা পাচ্ছি আপনারা নিশ্চয়ই টেক কেয়ার করবেন, এবং সেই কথাগুলো ধরে আমরা আসলে কাজ করতে চেষ্টা করবো, আপনারা নিশ্চয়ই সেই চেষ্টা করবেন, এটা আমারও একটা আবেদন। ভাই একটা গান দিয়ে শেষ করি, মানে আর যে কথাগুলো একটু নোট করে ফর্মাল কিছু কথা বলতে হয় না। অনেক ধন্যবাদ আসার জন্য, ভালো থাকেন। বাট মোরালেস কথা হচ্ছে আনন্দ ভাই, আপনি একজন এমন মানুষ, আপনার পাশে থাকলে ভালো লাগে, প্রাণ পাওয়া যায়, এরকম থাকেন। আপনার জন্য দোয়া আলাদা করে কিভাবে করতে হয় জানি না, একেবারে মানে মন ভরে আপনার জন্য আসলে সেই দোয়াটা রাখতে চাই। আমার মনে হয় আপনার জন্য অনেক শুভেচ্ছা। আমি অপেক্ষা করছি, আমি ওয়েট করছি আবার কবে ইভান সাইর ভাইয়ের সাথে আমি আবার বসবো। আমি এখন বাংলাদেশে এত ভালো লাইভ উপস্থাপক আর দেখছি না, এটা হচ্ছে বাস্তবতা। দোয়া করবেন আমি একজন ভালো অভিনেতাও হতে চাই, যাতে একটা সময় গিয়ে আসলে অভিনয়ের মধ্যে বেঁচে থাকতে পারি। এটাই মানে আশঙ্কা যে আপনি চিত্রনায়ক হয়ে যাবেন, তারপরে এই পেশা ছেড়ে দিবেন, এটা তখন আমরা আপনাকে মিস করবো। আমরা এরকম ভালো একজন উপস্থাপক পাবো। আচ্ছা, এই গানটা এটা আমার প্রথম মিউজিক ভিডিও, মায়াটা সেকেন্ড। এটা আমরা কক্সবাজারে শুটিং করেছিলাম। কক্সবাজারের পিছনে একটা জায়গা আছে মিনি বান্দরবন, ওখানে শুটিং করেছিলাম এবং সি বিচেও শুটিং করেছিলাম। এটা সাউন্ড টেকে এই গানটা শোনা যাবে। আর আগে যে গানটা গেলাম মা, ওটা ধ্রুব মিউজিক স্টেশনের চ্যানেলে আছে। মনোবিজ্ঞানীরা বলে যা ভাবি সারাদিন তাই নাকি স্বপ্নে আসে। মনোবিজ্ঞানীরা বলে যা ভাবি সারাদিন তাই নাকি স্বপ্নে আসে। সারাটা দিন ধরে তোমার কথাই তো ভাবি, সারাটা দিন ধরে তোমার কথাই তো ভাবি, তবুও কেন রাতে স্বপ্নে আমার তুমি আসো না। তবুও কেন রাতে স্বপ্নে আমার তুমি আসো না। যেখানে যেখানে তুমি যেতে সেখানে সেখানে যাই, অচেনা মানুষের মুখের আদলে তোমাকেই খুঁজে বেড়াই। যেখানে যেখানে তুমি যেতে সেখানে সেখানে যাই, অচেনা মানুষের মুখের আদলে তোমাকেই খুঁজে বেড়াই। একবার একবার স্বপ্নেতে আসো আমার, কখনো কেন রাতে স্বপ্নে আমার তুমি আসো না। জানি যেখানে থাকো যত দূরে ভালোবাসা মরেনি, তবু একটিবার দেখবো তোমায় আকুতিটা যায়নি। জানি যেখানে থাকো যত দূরে ভালোবাসা মরেনি, তবু একটিবার দেখবো তোমায় আকুতিটা যায়নি। একবার একবার স্বপ্নেতে আসো আমার, কখনো কেন রাতে স্বপ্নে আমার তুমি আসো না। মনোবিজ্ঞানীরা বলে যা ভাবি সারাদিন তাই নাকি স্বপ্নে আসে। সারাটা দিন ধরে তোমার কথাই তো ভাবি, তবুও কেন রাতে স্বপ্নে আমার তুমি আসো। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ এটা চলতে চলতে শেষ করে দেই না? শেষ করার আগে একটা কাজ আছে, সেটা হচ্ছে যে সামনের সপ্তাহের আমন্ত্রণ। সামনের সপ্তাহে এরকম প্রিয় কোনো মানুষের সাথে, আমি একটা জিনিস খুঁজে পাচ্ছি না, হ্যাঁ পাইছি, প্রিয় কোনো মানুষের সাথে আবার আপনাদের সাথে আড্ডা দিব। আর আনন্দ ভাই, আমাদের তরফ থেকে আপনাকে ছোট্ট একটা উপহার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ইভান ভাই। এবং ইভান ভাই আপনাকে তো কি বলবো, মানে আসলে কি বলে যে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। তবে আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। সেটা হচ্ছে আপনারা যারা সংবাদ প্রকাশের পাঠক এবং দর্শক, সেটা ফেসবুকে হতে পারে, সেটা ইউটিউবে হতে পারে, আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, করোনা মুক্ত থাকবেন, সবাই সাবধানে থাকবেন, অনেক ভালো থাকবেন, এটাই প্রত্যাশা। সবার জন্য ভালোবাসা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।